এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে খুঁজে পাই। আমার নড়াচড়ায় ফারদিন টের পেয়ে উঠে আমার পাশে বসে আমার ডান হাত ধরে বলে, এখন কেমন ফিল করছো? মাথায় একটু একটু ব্যথা করছে। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু পেইন তো হবেই। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডক্টরকে ডেকে আনছি। কোথাও যেতে হবে না, তুমি আমার পাশে থাকো। ডক্টরকে বলতে হবে তো তোমার সেন্স ফিরেছে, ডক্টর চেক আপ করবে তো। এখন যেতে হবে না, আমার পাশে থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পাশেই আছি। তিশার কপালে চুমু দিয়ে আমি ওর হাত ধরে বসে থাকি। আব্বুকে কল করি। ফারদিন বল। আব্বু তিশার সেন্স ফিরেছে, ডক্টরকে নিয়ে আসো রুমে। ওকে, আমি আসছি। কি হয়েছে ভাই সাহেব? ফারদিন কি বলল? তিশার সেন্স ফিরেছে। আপনি আর বিআই সাহেব ক্যাবিনে যান, আমি ডক্টরকে নিয়ে আসছি। তিশার হাত ধরে বসে আছি। রুমে কারো আসার শব্দ শুনে তিশার হাত ছেড়ে দিয়ে পাশে বসে থাকি। আন্টি ভেতরে এসে তিশার হাত ধরে কান্না করতে থাকে। আম্মু কেঁদো না, আমি এখন ঠিক আছি তো। কতটা ঠিক আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। কষ্ট হচ্ছে মা তোর। তোমাকে কান্না করতে দেখে কষ্ট হচ্ছে, কেঁদো না আম্মু। আন্টি তিশার কপালে চুমু দিয়ে নিজের চোখের পানি মুছে আব্বু ডক্টরকে নিয়ে আসে। ডক্টর তিশাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেয়। আর তিশার সবসময় খেয়াল রাখতে বলে। এই সময় তিশাকে কোনো রকম প্রেশার নিতে বারণ করে। আব্বু চলে যায় মেডিসিন আনতে। আন্টি আপনি আঙ্কেলকে নিয়ে বাসায় চলে যান, আমি তিশার সাথে আসি। তুমি একা পারবে না বাবা, তার চেয়ে বরং আমি থাকি। তুমি চলে যাও, সারাদিন অনেক ছুটাছুটি করেছ। আমি তিশাকে নিয়ে এখান থেকে একেবারে যাব। হসপিটালে এত লোক থাকা সম্ভব নয়, আর রাতও অনেক হয়ে গেছে, সকালে আবার চলে আসতে হবে। আম্মু আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আব্বু একটু আগে মেডিসিন আর হালকা কিছু খাবার দিয়ে চলে যায়। ফারদিন আমাকে ধরে আধশোয়া অবস্থায় বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি আমার বইয়ের সেবা করছি, কষ্ট হবে কেন? আজ আমাদের বিয়ে হবার কথা ছিল, কত স্বপ্ন পূরণ করার ইচ্ছে ছিল, কিন্তু দেখো আমি হসপিটালে শুয়ে আছি। আজ হয়নি তো কি হয়েছে, তুমি সুস্থ হলে আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আমি আমার গল্পের শুরুতে তোমাকে চাই, আর গল্পের শেষেও তোমাকেই চাই। একটা বিষয় লক্ষ্য করেছো? কোন বিষয়? আমরা একে অপরকে তুই থেকে তুমি করে বলছি। অনেক তুই করে বলা হয়ে গেছে, এখন থেকে জীবনের বাকিটা সময় আমরা তুমি করেই বলবো। আচ্ছা এখন আর কথা বলতে হবে না, খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাতে হবে। তুমিও তো খাওনি সেই দুপুর থেকে, তুমিও খেয়ে নাও। আগে তোমাকে খাওয়ানো শেষ হোক, তারপর আমি খেয়ে নেব। না, তুমিও আমার সাথেই খাও। আর কিছু না বলে তিশাকেও খাইয়ে দিচ্ছি, আর আমি নিজেও খাচ্ছি। খাওয়া শেষ হলে তিশার মুখ মুছে দিয়ে মেডিসিন খাইয়ে দেই। তিশাকে ধরে শুয়ে দিয়ে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অ্যাক্সিডেন্ট করার ভালো হয়েছে। অ্যাক্সিডেন্ট করলে কি করে ভালো হয় শুনি? অ্যাক্সিডেন্ট করেছি বলেই তো তোমার এত যত্ন পাচ্ছি। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা বুঝতে পেরেছি। অ্যাক্সিডেন্ট করেছো বলে যে যত্ন করছি এটা ভুল। আমি তো সারা জীবন তোমার ঠিক এভাবেই যত্ন নিব। আচ্ছা, আমাদের বিয়েটা পিছিয়ে গেল, আবার কবে বিয়ের তারিখ ঠিক করবে? কাল সকালে আমাদের বিয়ে হবে। আমি ইতিহাস তৈরি করব হসপিটালে বিয়ে করে। সত্যি কাল আমাদের বিয়ে হবে? কাল হবে, এখন ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়ে গেছে। আমি তিশার কপালে চুমু দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে তিশা ঘুমিয়ে পড়ে। আমিও ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে মিষ্টি কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। ফারদিন আমায় ধরে বেডে মাথা রেখে চেয়ারে ঘুমিয়ে আছে। আমি হাত সরিয়ে নিয়ে ওর চুলে হাত রাখতেই ঘুম ভেঙে যায়। কখন উঠেছো তুমি? মাত্রই উঠেছি। তুমি বেডে শুলেই পারতে, পাশের বেডটা তো খালি। তোমার কখন ঘুম ভেঙে যায় তাই। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে যাচ্ছি, ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমাকে ওয়াশরুমে যেতে হবে। আমি তিশাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসি, নিচে নামিয়ে দাঁড়িয়ে আসি। তিশা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন?
তুমি বাহিরে যাও। বাইরে না গেলে হয় না? মার দিব কিন্তু এখন ফাজলামো করলে। আচ্ছা বাবা, যাচ্ছি তো। ফাজিল একটা। ফারদিন হাসতে হাসতে চলে যায়। একটু পর আমি ফারদিনকে ডাকি। ফারদিন আমাকে কোলে করে বেডে শোয়া অবস্থায় বসিয়ে দেয়। দুজন মুখোমুখি হয়ে চোখাচোখি করছি। দুজনে দুজনের চোখে তাকিয়ে আছি। কারো পলক পড়ছে না। হঠাৎ কেউ কাশি দিতেই ফারদিন উঠে পেছনে তাকায়। আমি সামনে তাকিয়ে দেখি আম্মু। দুজনে লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। দুইজনের জন্য খাবার নিয়ে এসেছি, এসো আমি দুইজনকেই খাইয়ে দিচ্ছি। আম্মু তুমি একা এসেছো? তোর আব্বু আর আঙ্কেল ডক্টরের সাথে কথা বলছে, ফারদিন গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি মাথা নেড়ে ওয়াশরুমে চলে যাই। এখন কেমন ফিল করছিস? ব্যথা আছে বেশি? আজকে একটু কমই। তুমি সারা রাত ঘুমাওনি তাই না আম্মু? মেয়ে অসুস্থ হয়ে হসপিটালে, কোনো মায়ের ঘুম আসবে এমন অবস্থায়? ফারদিন ফ্রেশ হয়ে আসলে আম্মু আমাদের দুজনকেই খাইয়ে দিচ্ছে। তখনই আব্বু আর আঙ্কেল কেবিনে আসে। আব্বু আমার অবস্থা জিজ্ঞেস করে। আমি ভালো আছি বলতেই আব্বু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। বৌমা, ফাজিলটা তোমার ঠিকমতো খেয়াল রেখেছে তো? আঙ্কেল সারা রাত আমার পাশেই বসেছিল। আর আঙ্কেল নয়, এখন থেকে আব্বু বলে ডাকবে, কেমন? ঠিক আছে আব্বু। খাওয়া দাওয়া শেষ করে আমি তিশাকে মেডিসিন খাইয়ে দেই। আব্বু, তোমাদের সঙ্গে আমার কথা আছে। বল, কি বিষয়ে? আমি আজকেই তিশাকে বিয়ে করতে চাই, এখানেই। এখন বিয়ে কি করে সম্ভব? তিশা মা সুস্থ হয়ে বাসা যাক, তারপর বিয়ে হবে। এখন মানে এখন একটা কাজী ডেকে নিয়ে আসলেই তো হয়। আর অনুষ্ঠান তিশা সুস্থ হলে করা যাবে। কিন্তু বাবা, হসপিটালের বিয়ে এটা কেমন দেখায় না? কোনো রকম দেখায় না আন্টি, বিয়ে আজকে হবে মানে আজকেই। আচ্ছা ঠিক আছে, আমি আর বিআই সাহেব গিয়ে কাজী নিয়ে আসছি। আব্বু আর আঙ্কেল চলে যায় কাজে আনতে। আম্মু ফারদিনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা এই বুদ্ধিটা কার ছিল? আমার আন্টি। একটু ভাবো, হসপিটালে বিয়ে, আমাদের যখন বাচ্চা হবে তখন আমি তাদের গল্প শোনাতে পারবো আমি তাদের আম্মুকে হসপিটালে বিয়ে করেছি। ফারদিন কি হচ্ছে? আম্মুর সামনে কি সব বলে যাচ্ছ? তোর বুদ্ধির জবাব নেই। ভালো একটা বুদ্ধি বের করেছিস। তোমার মেয়ের জামাই বলে কথা, বুঝতে হবে তো। আম্মুর সামনে কি সব বলে যাচ্ছ? কুত্তাটা যেন লজ্জা বিক্রি করে দিয়েছে। আম্মু হাসছে। একটু পর কাজী নিয়ে আসলে আমাদের বিয়েটা হয়ে যায়। এবার খুশি তোরা? বিয়ে হসপিটালে হয়ে গেছে। তোদের ছেলে মানুষের গেল না, হসপিটালকে বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছিস। হয়েছে। এখন আমি আমার বউয়ের সাথে কথা বলবো, তোমরা বাসায় চলে যাও। এই তো লজ্জা করছে না আমাদের সামনে এসব বলতে? লজ্জা করবে কেন? আমি আমার বউয়ের সাথে কথা বলবো বলেছি। ভাই সাহেব, এদের লজ্জা আর এখন নেই। আমরা বাইরে যাই, চলুন। আব্বু আন্টি আঙ্কেল চলে যায়। আমি তিশার পাশে বসতেই তিশা আমার পেটে ঘুষি দিয়ে বলে, এই তোমার কি সত্যিই লজ্জা নেই? আব্বু আম্মু আঙ্কেলের সামনে কেউ এইভাবে কথা বলে? বাপরে কি শক্তি! এই তুমি না অসুস্থ, এত শক্তি আসে কোথা থেকে? আমার বাম হাত ভেঙেছে, ডান হাত নয়। বুঝলাম। আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, সারা জীবনের জন্য বিয়ের পবিত্র বন্ধনে বাধা পেরেছি। আমি আমার বরের কাছে একটা আবদার করতে পারি? একটা কেন? তোমার যতটা ইচ্ছে ততটা আবদার করতে পারো। আমার এখানে থাকতে ভালো লাগে না, আমি বাসায় যাব। আচ্ছা, আমি ডক্টরের সাথে কথা বলে দেখি। ডক্টর যদি বলে বাসায় নিয়ে গেলে সমস্যা হবে না, তাহলে আমরা আজকে বাসায় চলে যাব। আমি আব্বু আঙ্কেল আন্টির কাছে এসে তিশা হসপিটালে থাকতে চায় না সেটা বলি। ডক্টরের সাথে তাহলে কথা বলে আসছি, দেখি ডক্টর কি বলে। ডক্টরকে বলে ডক্টর বলে নিয়ে যেতে পারি, তবে সবসময় তিশার সাথে কাউকে থাকতে হবে। আমি থাকবো জানাই। এরপর সকল ফর্মালিটি শেষ করে কেবিনে চলে আসি। ডক্টর কি বলল? আমরা বাসায় যাচ্ছি এখনই। আমার বৌমা যেন হেঁটে না আসে এই অবস্থায়। বিআই সাহেব, চলুন আমরা গাড়িতে গিয়ে বসি।
আব্বু আঙ্কেল আন্টিকে নিয়ে চলে যায়। আমি তিশাকে কোলে নিয়ে কেবিন থেকে বের হয়ে নিচে গাড়ির কাছে চলে আসি। তিশাকে নিয়ে আমি পেছনে বসি। আন্টি আমাদের সাথে পেছনে বসেছে, আব্বু ড্রাইভিং সিটে, আঙ্কেল পাশের সিটে। আব্বু তিশাকে আমাদের বাসায় নিয়ে যাব। কিন্তু বাবা, তিশার এই অবস্থা। আমি আছি আন্টি, তিশার কোনো সমস্যা হবে না। সমস্যা নেই বিয়ান সাহেবা, আপনারাও এখন আপাতত আমাদের বাসায় থাকুন। আম্মু তুমিও চলো, আব্বু ওখানে থেকেই না হয় অফিসে যাবে। কথা বলার পরে এটাই ঠিক হয়, সবাই আমাদের বাসায় যাবে। 1 ঘন্টা পর বাসায় এসে পৌঁছাই। তিশাকে কোলে নিয়ে বাসার ভেতরে এসে সোজা আমার রুমে চলে আসি। তিশাকে বেডে শুয়ে দেই। যাও গিয়ে গোসল করে আসো, কাল থেকে এই পাঞ্জাবি পরে আছো। ফারদিন বলে ওয়ার্ড্রপ খুলে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি শুয়ে আছি। গোসল করার পর নিজেকে হালকা মনে হচ্ছে। উফ, হসপিটালে মানুষ কি করে যে মাসের পর মাস থাকে। চেঞ্জ করে রুমে এসে দেখি তিশা ঘুমিয়ে পড়েছে। খুব ক্ষুধা পেয়েছে। নিচে এসে ফ্রিজ খুলে কিছু ফল নিয়ে ধুয়ে কেটে বসে খেতে থাকি। কিরে, তুই ডক্টরকে বললি সবসময় তিশার পাশে থাকবি, আর এখানে এসে বসে ফল খাচ্ছিস? তিশা ঘুমিয়ে আছে, আমার খুব ক্ষুধা পেয়েছে তাই নিচে এসেছি। তুই আমাকে বললেই তো আমি কিছু বানিয়ে দিতাম। ফল খেলে ক্ষুধা যাবে। তুই রুমে যা, আমি লুডুস বানিয়ে নিয়ে আসছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। তিশা এখনও ঘুমিয়ে আছে। আমি সোফায় বসে ফল খেয়ে যাচ্ছি। একটু পর আন্টি নুডলস নিয়ে আসলে বসে খেতে থাকি। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তিশার মাথার ব্যান্ডেজ খোলা হয়েছে, হাতে ব্যান্ডেজ খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। তিশা এখন আগের থেকে অনেক সুস্থ। বিকেল এখন, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। ফারদিন পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। আমি চোখ বন্ধ করে ওর চুলে হাত রাখি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নীল মেঘের পালক আজ সব তোরই হোক, উপহার দেব চাইছি তোকে। রোদ মুখ মোলে দিন আজ ভীষণ রঙিন, একা বয়ে চলা ঢেউয়ে বুকে। একবার আলতো ছোঁয়ায় তোর ওই খালি পায়, বালিয়ারি হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি। আমার বউটা আজ এত রোমান্টিক হয়ে গেল কেন? আমি খুব লাকি জানো, তোমার মতো হাজবেন্ড পেয়েছি। তুমি যেভাবে এই 1 মাস আমাকে যত্ন করেছো, কোনো হাজবেন্ড তার ওয়াইফের জন্য করে আমি দেখিনি। আমার বউয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমার বউ আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালোবাসা, আমার বাচ্চাদের ফিউচার আম্মু। ছেড়ে দিচ্ছ কেন? আরো শক্ত করে জড়িয়ে ধরো। তোমার হাত এখনো ভালো না, ব্যথা পাবে। এখনো হাতের ক্ষতটা কাঁচা। কিছু হবে না, তুমি ধরে থাকো, খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক করে ধরে রাখলাম। তিশা মুচকি এসে আমাকে জড়িয়ে ধরে। দুজন চোখ বন্ধ করে একে অপরকে অনুভব করছি। রাতে আব্বু আমি ফারদিন একসাথে ডিনার করতে বসেছি। ফারদিন আমাকে খাইয়ে দিচ্ছে। আব্বু আম্মু গতকাল চলে গেছে। সারা জীবন এভাবে তিশার খেয়াল রাখবি, যেমন ভালোবেসে বিয়ে করেছিস তেমন মর্যাদা দিয়ে রাখবি। তিশা আব্বু আম্মু তিশার সুখের জন্য বিয়ে দিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দিয়েছে, সে মর্যাদা রাখিস। দোয়া করো আব্বু, সারা জীবন আমি যেন এভাবেই তিশার খেয়াল রাখতে পারি। আরও টুকটাক কথা বলতে বলতে ডিনার শেষ করি। তিশাকে নিয়ে রুমে চলে আসি। রুমে আসতে বউ আমার রোমান্টিক হয়ে যায়। কি করছো? এভাবে আমার দিকে এগিয়ে যাচ্ছ কেন? মেয়েরা ভয় পায় শুনেছি, কিন্তু এখানে তো আমার বর ভয় পাচ্ছে। তুমি এখন অসুস্থ, এই অবস্থায় এসব ঠিক হবে না। আমি যখন এগিয়ে আসছি তুমি কেন পিছিয়ে যাচ্ছ? আমার কাছে আসো। তিশা এখন ঠিক হবে না। আমার কথা শেষ হবার আগেই আমার কাছে এসে আর কিছু বলার আগেই আর বলবো না, বুঝে নিন। সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফারদিনের খালি বুকে পাই। ফারদিনের গায়ে বুকে আমার ঠোঁটের লিপস্টিকের দাগ লেগে আছে। মুচকি হেসে ওয়াশরুমে চলে যাই।
ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি তিশা নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। উঠে ড্রেসিং টেবিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখি গালে বুকে লিপস্টিকের দাগ। মুস্কি মুস্কি হেসে বুকে হাত বুলাই। তিশা ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে মুস্কি হাসছে। রাতে দুষ্টুমি করে এখন হাঁটছো কেন? তোমার বুকে লিপস্টিকের দাগ দেখে। রাতে তুমিই তো লাগিয়ে দিয়েছো। এই অসুস্থ শরীরে এসবের দরকার ছিল? আমি ঠিক আছি, যাও গিয়ে গোসল করে আসো। গোসল করে এসে দেখি তিশা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরতে পারছি না, পরিয়ে দাও। আমি মুস্কি এসে তিশার হাত থেকে শাড়ি নিয়ে ওকে পরিয়ে দিচ্ছি। আবার তুমি সেই তিলের দিকে তাকিয়ে আছো? সেদিন ভুল করে দেখেছি, কিন্তু আজ ইচ্ছে করে দেখছি। এটা আমার বইয়ের কোমর, এখন এখন আর বকতে পারবে না। দেখা হয়ে গেল, এবার শাড়ি পরানো শেষ করো। ফারদিন আমার কোমর জড়িয়ে ধরে তিলের উপর ওর ঠোঁট ছোঁয়ায়। আমি চোখ বন্ধ করে ওর চুল খামচে ধরি। এরপর দুজনে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে আব্বুর সাথে গল্প করছি। তুই ভার্সিটি যাবি কবে থেকে? 2 দিন পর থেকে আব্বু। তুমি অফিসে যাবে না? এখনই বের হবো। বৌমার খেয়াল রাখিস। আব্বু, তুমি চিন্তা করো না। আব্বু তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। তিশা আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। তখন তিশার মোবাইল বেজে ওঠে। তিশার আম্মু কল করেছে। কিরে মা, কেমন আছিস? হাতের অবস্থা কেমন এখন? খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। জামাই কোথায়? আব্বু কেমন আছে? এই তো আমার পাশেই বসে আছে, নাও কথা বলো। আমরাও ভালো আছি আন্টি। আপনি আর আঙ্কেল আসুন আমাদের বাসায়। আসবো বাবা, তোমার শ্বশুরের অফিসে একটু কাজের চাপ বেড়েছে, আমাকেও বাসায় টুকটাক কাজ করতে হয়, একটু ফ্রি হই তারপর আসবো। তোমরা তো আসলেই পারো। আসবো আন্টি। তিশাকে নিয়ে পরশু হসপিটালে যাব, একটু হাতের চেক আপ করাতে যাব, তারপর ওখান দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে বাবা। ফারদিন কল কেটে দেয়। আমি ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখি। আন্টি আমাদের যেতে বলল। বুঝতে পেরেছি। তুমি তো বললে পরশু ডক্টর দেখিয়ে যাবে। পরশু ভার্সিটি থেকে এসে তারপর যাব। 1 মাসের বেশি হয়ে গেছে ভার্সিটি যাওয়া হয়নি। আমিও যাব তাহলে। এই অবস্থায় তোমাকে যেতে হবে না, ডক্টর দেখিয়ে আসি, তারপর দেখা যাবে। ঠিক আছে, তবে ভার্সিটি গিয়ে যদি শুনি কোনো মেয়ের সাথে কথা বলেছো তাহলে খুন করে ফেলবো। তোমার বডিগার্ডরা তো আছেই। আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি, সাথে সাথে তোমার কানে খবর চলে আসবে। আর একটা কথা জানো তো, আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেস্ট বউ আছে, তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলার আমার প্রয়োজন নেই। এই তো আমার লক্ষ্মী বরের মতো কথা। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে। ফারদিন আমাকে কোলে তুলে রুমে নিয়ে আসে। দুজন শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। সকালে নাস্তা করে ভার্সিটি চলে আসি। তিশার বান্ধবীরা আমার আশেপাশেই ঘুরছে। খুব বুঝতে পারছি বউ আমার পিছনে এদের লাগিয়েছে। একটা কথা কি, মেয়েটা সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের ভালোবাসার মানুষটার ভাগ কাউকে দিতে পারে না। আমি বিয়ের আগে তিশা স্যার অন্য মেয়ের সাথে কথা বলিনি, আর এখন তো বিয়ে হয়ে গেছে, তাই এসবের প্রশ্নই ওঠে না। এক এক করে সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। আমি আজ রান্না করেছি, ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। আর ইউ ম্যাড? কে বলেছে তোমাকে অসুস্থ শরীর নিয়ে রান্না করতে? যদি কিছু হয়ে যেত? এত রেগে যাচ্ছ কেন? কিছু হয়নি তো। আর আমার বরের জন্য রান্না করতে ইচ্ছে করলো। তিশা, তুমি বুঝতে পেরেছো তুমি কি করেছো? বাসায় একটা মানুষ ছিল না, যদি কিছু হয়ে যেত তাহলে কে তোমাকে দেখতো? আচ্ছা হয়েছে, আমি তো ঠিক আছি, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমাকে কথা দাও, আর তুমি কখনো রান্না করতে যাবে না যতদিন না সুস্থ হও। আচ্ছা ঠিক আছে, আর কখনো যাব না। ফারদিনের চোখের কোণে পানি চিকচিক করছে। বরটা আমার ভয় পেয়ে গেছে। আমি ফারদিনকে শক্ত করে জড়িয়ে ধরি। ওর চোখের 2 ফোঁটা পানি আমার কাঁধে পড়ে। আমি ওকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে একটু উঁচু হয়ে ওর কপালে চুমু দিয়ে বলি, এই পাগল, কান্না করছো কেন? বলেছি তো আর যাব না সুস্থ হবার আগে রান্নাঘরে। আজকে আমরা হসপিটালে যাব। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে তিশার গালে চুমু দিয়ে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দুজনে একসাথে খাবার খেয়ে নেই।
বিকেলে তিশাকে নিয়ে হসপিটালে চলে আসি। ডক্টর তিশাকে চেক আপ করতে বলে এখন আগের থেকে বেটার আছে, 6 মাস অপেক্ষা করতে হবে না, আর 1 মাস পরে হাতের ব্যান্ডেজ খুলতে পারবে। ডক্টরকে ধন্যবাদ দিয়ে তিশাকে নিয়ে চলে আসি শ্বশুরবাড়ি। আন্টি আমাদের দেখে খুব খুশি হয়। ডক্টর কি বলেছে বাবা? আর 1 মাস পর তিশার হাতের ব্যান্ডেজ খোলা যাবে। তিশা এখন আগের থেকে বেটার আছে। এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে। আমি মা হয়েও হয়তো এতটা যত্ন করতে পারতাম না তুমি যতটা তিশার যত্ন নিয়েছ। আমার মেয়ে ভুল মানুষকে ভালোবাসেনি। ফারদিন আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। ফারদিন আব্বুকে কল করে বলে আমরা আমাদের বাসায় আসছি, কাল বিকেলে আসব। আব্বু ঠিক আছে জানাই। পরের দিন তিশাকে নিয়ে বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 1 মাস। তিশার হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে। তিশা এখন সম্পূর্ণ সুস্থ। তবুও ডক্টর কিছুদিন ভারী কিছু তোলার জন্য নিষেধ করেছে। এরপর কি হবে বুঝতে পারছেন না? আমাদের বিয়ে ধুমধাম করে হবে। বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। আর 10 দিন পর সবাই চলে আসবেন, আপনাদের দাওয়াত রইল। আমিও আমার গল্পের শুরুতে ফারদিনকে চেয়েছি, আর গল্পের শেষটাতেও ফারদিনকেই চেয়েছি। আর আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি। আল্লাহ হাফেজ।